শ্রীরাঙ্কুরদা, তোমার ছাত্র রাজনীতি থেকে সরাসরি ভোটের রাজনীতিতে পদার্পণ, এই শিফটটা কেমন লাগছে বলো? অবশ্যই একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। ইন জেনারেল অনেকের সম্পর্কে মানুষের ধারণা যে নেতারা বললে করে না, তাই আমি মুখ থেকে এমন কথা বলবো না যেটা আমি করতে না পারি। তো এই যে প্লেয়ার হিসেবে দায়িত্ববোধ অনেক বেশি। তোমার বিপক্ষে গার্গী চট্টোপাধ্যায় এবং অর্জুন সিং কতটা টাফ? গার্গীদিকে আমি ব্যক্তিগত স্তরে রেসপেক্ট করি। তিনি আমার কলেজের প্রাক্তন, তার নোয়াপাড়াবাসীর আরও বিশেষ কিছু করা উচিত ছিল, তিনি সেটা করেননি। তিনি নির্বাচনের সময় শুধু আসেন, দাঁড়ান, নিজের ভোটকে বিখিয়ে দেন। অর্জুন সিং এর তো কোনো নীতি নেই। তিনি তো বরাবর ওই মার্সেল পাওয়ার পলিটিক্সটা করেন, গুন্ডাগিরির রাজনীতিটা করেন। সেই গুন্ডাগিরির রাজনীতি নোয়াপাড়ার ক্ষেত্রে চলবে না। এবং তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং এসে বলেছিলেন আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হৃদয় তো অনেকটা বড়, তাকে সুযোগ দিয়েছিলেন। আমরা কিন্তু অনেকে মানিনি অর্জুন সিংকে। কিন্তু আপনি এটাও দেখুন, আরও অনেকজন মানুষ, শুধু অর্জুন সিং নয়, তারা কিন্তু অন্য দলে গেছিল। তারা কিন্তু এসেই সঙ্গে সঙ্গে কেউ আর টিকিট পায়নি। এইটাই নতুন তৃণমূল কংগ্রেস। কনফিডেন্ট তুমি এবং তোমরা সরকার করছো? একটা দিকে আমি ডবল মাস্টার্স ফার্স্ট ক্লাস পাওয়া, বর্তমানে পিএইচডি করছে একটা ছেলে, আর আরেকটা দিকে গুন্ডা মস্তান, যে নিজে শহীদ বিকাশ বসুকে হত্যা করেছিল। সবাইটা নোয়াপাড়াবাসীকে খুব সহজ। আমি আমার কাছে সেই রেপুটেশনটা রাখতে এসেছি যে আমার মুখের বলা প্রত্যেকটি কথা যাতে 5 বছর পর মিলে যায়, আর 5 বছর আমার তাদের কাছে গিয়ে প্রচার করতে না হয়। 5 বছর পর তারা বলুক যে আমার তৃণাঙ্কুর হয়েছে। শ্রীরাঙ্কুরদা, তোমার ছাত্র রাজনীতি থেকে সরাসরি ভোটের রাজনীতিতে পদার্পণ, তোমার এই এই শিফটটা কেমন লাগছে বলো? অবশ্যই একটু অন্যরকম এক্সপিরিয়েন্স, একটু স্পেশাল এক্সপিরিয়েন্সও বসে। আমরা যারা সাংগঠনিক রাজনীতি করি তারা এতদিন ধরে করে এসেছি অন্যের হয়ে কি করলে ভালো হয়, কিভাবে স্ট্রাকচারালি সাজালে আমরা নির্বাচনে ক্যান্ডিডেটকে বেস্ট পরিষেবা দিতে পারবো, মানে এতদিন ম্যানেজমেন্ট করে এসেছি। ইনফ্যাক্ট আমি বেশ কয়েকটা ইলেকশনও পার্টির হয়ে করেছি মেন ম্যানেজার হিসেবে, আর আজখন ডাইরেক্ট প্লেয়ার হিসেবে খেলছি। আহ, কখনো কখনো মনে হচ্ছে যে ম্যানেজমেন্ট হিসেবে খেলা হয়তো অনেক ভালো, আবার কখনো বলেছে না প্লেয়ার হিসেবে খেলা অনেক ভালো। কিন্তু প্রত্যেক জায়গারই কিন্তু একটা আলাদা ব্যাপার রয়েছে, মানে আলাদা একটা স্বাদ রয়েছে। আমি তোমাকে বলছি যে মানুষের কাছে যখন যাচ্ছি, ধরো বলছি যে আমি তোমাদের জন্য এটা করব, আমার আমার কিন্তু একটা আউট অফ দ্য সাইন মাইন্ড একটা কাজ করছে। ইন জেনারেল অনেকের সম্পর্কে মানুষের ধারণা যে নেতারা বললে করে না, তাই আমি মুখ থেকে এমন কথা বলবো না যেটা আমি করতে না পারি। যেমন ম্যানিফেস্টো যখন প্রকাশ করেছিলাম, আমি কিন্তু ম্যানিফেস্টো প্রকাশের আগে অন্তত 10-12 বার রিভিউ করেছি আমি এটা পারবো তো আদৌ করতে। মানে আমি ভাবছি যে আমি জিতে গেলাম, 5 বছর পর আবার তো এই মানুষগুলোর সঙ্গে ফেস করতে হবে। আমি প্রথমবার এটা, আমার আর বাকিদের তো অনেকের সঙ্গে আমার সমতুল্য হয়ে যাবে, এ বললে করে না। কিন্তু আমি যদি প্রথমবার যে ইমেজটা তৈরি করবো, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তো সেই ক্ষেত্রে সেগুলো তোমাকে করতে হবে, এবং আমি সেইভাবেই করার চেষ্টা করেছি, আরও নিখুঁত খুঁজে যে এটা পারবো কি পারবো না। আবার অনেকগুলো কাজ আছে যেগুলো হয়তো ভেবেছি যে আমি করব, কিন্তু আমার একলার দ্বারা করা সম্ভব না, রেলের সাহায্য লাগবে, অন্য কিছু সাহায্য লাগবে, সেগুলো কিন্তু লিখিত জবানবন্দির মধ্যে দিইনি। তো এই যে প্লেয়ার হিসেবে দায়িত্ববোধ অনেক বেশি, আর সাংগঠনিক হিসেবে লোককে হেল্প করা, আমার মনে করি দুটোই দুরকম এক্সপিরিয়েন্স। কিন্তু সবারই তো একটা স্বপ্ন থাকে যে আলটিমেট নিজেকে এস্টাবলিশ করতে গেলে জনপ্রতিনিধি হতে হবে, পলিটিশিয়ান হিসেবে এস্টাবলিশ করতে গেলে। তো সেই সুযোগটা পেয়েছি, এবং পরিশ্রমের কোনো অন্ত রাখছি না, চেষ্টা করছি নিজের 100% দিয়ে কাজ করার। এবং যেহেতু আমার লিডারশিপ এবং বাকি স্থানীয় স্তরে আমার একটা পরিচিতি আছে, আমার একটা সুবিধা হচ্ছে। তুমি যে পরিশ্রম করতে পারো সেটা আমরা আগেই দেখেছি, বাট এখানে একটা কথা বলি যে ক্রিটিকদের মনে একটা প্রশ্ন আসছে, বা আমরা যারা দূর থেকে রাজনীতিটাকে দেখি, আমি সেটা তৃণাঙ্কুর ভট্টাচার্যর থেকেই জানতে চাইবো যে রাজ্য স্তরের নেতৃত্ব দেওয়া একজন মানুষ, সে যদি একটা অ্যাসেম্বলিতে আটকে যায়, এটা কি তোমার আপগ্রেডেশন হলো না ডাউনগ্রেড হলো? খুব ভাইটাল প্রশ্ন। যেহেতু আমি ছাত্র করেছি এবং চুটিয়ে করেছি এবং এখনো করছি, আমার কাছে কিন্তু একটা দায়বদ্ধতা আছে আমার নিজের ছেলে মেয়েদের প্রতি। ধরো আমার কোচবিহার জেলার, ধরো ছাত্রের সভাপতি এবং তার সঙ্গে একটা টিম, ধরো আমার মুর্শিদাবাদ জেলা, ধরো আমার পুরুলিয়া, ধরো আমার দক্ষিণ 24 পরগনা, ধরো আমার হুগলি, হাওড়া,
আমি যদি শুধু একজন বিধায়ক খেয়ে বসে যাই, এদেরকে বললাম ভাই কাল থেকে তোর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, হুম তবে কিন্তু সেটা সম্ভবপর নয়। মানে সেটা নৈতিকতার দিক থেকেও যেমন ঠিক নয়, তেমন আমিও মেন্টালি কিন্তু পারবো না। হুম আজকেও যদি আমার প্রশ্ন করো, আমরা কিন্তু একটা রাজ্যস্তরীয় খিদে আমাদের মধ্যে রয়েছে, এই দৌড়ঝাঁপ করে কাজ করা। তুমি কাউকে চাইলেই যদি রাজ্যের সভাপতি বানিয়ে দাও বা রাজ্যের পোর্টফোলিও হোল্ডার বানিয়ে দাও, তারা কিন্তু রাজ্য স্তরে কাজ করতে পারবে না। এটা একটা আলাদা মাইন্ডসেটের প্রয়োজন। তার কারণ এই অনেকটা ট্রাভেল করতে হচ্ছে, মুভ করতে হচ্ছে। অনেকটা ট্রাভেল করতে হচ্ছে, মুভ করতে হচ্ছে, যেমন বাস্তব, তেমন পাশাপাশি অন্যের সাফল্যটাকে নিজের সাফল্য হিসেবে আনন্দ পেতে হয়, আর অন্যের ব্যর্থতা বা দুঃখগুলোকে নিজের দুঃখ বা ব্যর্থ হিসেবে ধরতে হয়। এটা কিন্তু আমি রাজ্যের সভাপতি, আমায় কাল থেকে এটা করতে হবে, এইটা ভাবলে কিন্তু হবে না। এটা তোমার ইনার পার্ট থেকে আসতে হবে। পাশাপাশি আজকে আমি ধরুন বিধায়ক হয়ে গেলাম, বিধায়ক হওয়ার পরও কিন্তু এই প্রত্যেকটি ছেলেমেয়ের প্রতি এটা ইন্টারনাল দায়বদ্ধতা থাকবে। এবং আমি দায়িত্ব নিয়ে বলি যে এখনও তো রাজ্য সভাপতিটা আছি, আমি ফেথ রাখি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির প্রতি। নিশ্চিতভাবে বিধায়ক থাকবো, কিন্তু রাজ্যস্তরীয় সংগঠনটা তো এটা ছেড়ে দেওয়া যাবে না। প্রায় ৮-১০ বছরের রাজ্যস্তরীয় পরিশ্রম করছি, থাকবে, চলবে। আমি নওপাড়ার ক্ষেত্রে আসবো। তুমি ম্যানিফেস্টেশনের কথা বলছিলে। তোমার বিপক্ষে ক্যান্ডিডেট সিপিআইএমের মোটামুটি সবাই জানে লড়াকু নেত্রী হিসাবে গার্গী চট্টোপাধ্যায়, এবং যেটা নিয়ে এত আলোচনা হচ্ছে, বিজেপি প্রার্থী একদা তৃণমূলের বিশিষ্ট নেতা অর্জুন সিং। কতটা টাফ? গার্গীদিকে আমি ব্যক্তিগত স্তরে রেসপেক্ট করি। তিনি আমার কলেজের প্রাক্তন। আমি যেই কলেজের ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ থেকে আমি নেতৃত্ব দিয়ে বড় হয়েছি, এস্টাবলিশ হয়েছি, হুম উনি সেই কলেজেরই আমার আগের ব্যাচের বড় নেত্রী ছিলেন। মানে তিনি কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর তারই টিম তার কথা শুনেই চলতো। আলটিমেট মাথায় গার্গী দিয়ে আছে, যেটা হয়তো পরবর্তীকালে আমি হয়েছিলাম। তো আমি সেই জায়গা থেকে তাকে রেসপেক্ট করি। পলিটিক্যাল আইডিওলজি তফাৎ থাকতে পারে, আমার মনে হতেই পারে যে মনে হয় যে তার হয়তো একটু ভালো জায়গা পাওয়া উচিত ছিল, বা তার সিপিএমকে নিয়ে আরেকটু সারা, শুধু সিপিএম নিয়েই বলবো না, তার গারুলিয়ার তিনি বাসিন্দা, তার নোয়াপাড়াবাসীরও আরও বিশেষ কিছু করা উচিত ছিল। তিনি সেটা করেননি। তিনি নির্বাচনের সময় শুধু আসেন, দাঁড়ান, আবার অনেক সময় তার সম্পর্কে শোনা যায় অভিযোগ দিয়ে তিনি নিজের ভোটকে বিকিয়ে দেন। আমি ঠিক ভুল জানি না, এটা সিপিএমের ব্যর্থতাও হতে পারে যে মানুষকে সিপিএমকে হয়তো ভোট দিচ্ছে না, কিন্তু এমন একটা অভিযোগ তার সম্পর্কে আছে। কিন্তু তবুও ব্যক্তিগত তাকে রেসপেক্ট করি। হুম আমি দেখছি তিনি তার মতন প্রচার করছেন, হুম আমার তার প্রচারের প্রতি আমার মানে শ্রদ্ধা রয়েছে। কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি এবার আমি সিপিএম, কংগ্রেস, বিজেপির একটা বৃহৎ অংশের ভোট আমি পাবো। কেন? তার অন্যতম কারণ, আমি যখন মা বোনেদের কাছে যাচ্ছি না, দিদিদের কাছে যাচ্ছি, হুম ধরুন আমি একটা বাড়িতে গেলাম, হুম আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার একজন ঠাকুমা, সে নিজের আঁচল দিয়ে আমার মুখটা মুছিয়ে দিল, এবং এই ঘটনা আমাকে বহুবার ঘটেছে। আমি পাশ থেকে শুনছি ইনি কিন্তু লোকাল সিপিএমের গতদিন অবধি নেত্রী ছিলেন, সে তোমাকে মুখ মুছে দিচ্ছে, এটা বিরাট ব্যাপার। এবার আমি তো র্যান্ডম, সবাইকে তো চিনি না, তার মানে তাদের একটা ভালোবাসা রয়েছে। হুম আমি বিজেপির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখছি যারা অর্জুন সিংকে মানছে না। অর্জুন সিং, যারা প্রকৃত বিজেপি, তারা কিন্তু অর্জুন সিংয়ের পক্ষে নেই, এবং একটা বৃহৎ অংশ নেই যারা পুরোনো দিনে বিজেপিটা করতো। আমি ক্যান্ডিডেট হিসেবেও আমার অপোজিশন প্রত্যেকে রেসপেক্ট করার চেষ্টা করি, আমি ভেবেছিলাম যে আমি প্রথমে ক্যান্ডিডেট হব, আমার নৈতিকতার দিক থেকে আমি কখনো আমার অপোজিশনকে কুরুচিপূর্ণ আক্রমণ করব না, এটা আমার ব্যক্তিগত চিন্তাভাবনা ছিল। কিন্তু অর্জুন সিং নিজের প্রচারে এসে আমাকে যেরকম ব্যক্তিগত আক্রমণ করার চেষ্টা করছে, এবং ওনার বক্তব্যের মধ্যে মানুষকে এতটা মিথ্যাচার রয়েছে যে সেইখানে আমারও মনে হচ্ছে, বা আমার কর্মী সমর্থকরা বলছে এই তুমি বলছো না কেন, এই কথাটা এত মিথ্যে বলছে, তুমি বলছো না কেন। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে আমি নতুন প্রজন্মের একজন ছাত্রনেতা থেকে বিধায়ক পদপ্রার্থী হয়েছি, হুম আমার একটা তলায় বিলিয়ে নামা উচিত না, মানুষ বুদ্ধিমান। হুম অর্জুন সিং যেভাবে মিথ্যাচার আমার সম্পর্কে বলে যাচ্ছে বিভিন্ন মাইকে, বিভিন্ন কিছুতে ব্যক্তিগত আক্রমণ করছে, এইটা বোধহয় হওয়াটা কাম্য নয়। আমি অর্জুন সিংকেও কিন্তু বিং এ পলিটিশিয়ান আমি রেসপেক্ট করি, কারণ তিনি অনেকগুলো দিন কাটিয়ে এসছেন। তিনি আজকে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে কেন, তিনি কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো আবার তৃণমূল, কখনো আবার বিজেপি, এই পাল্টুরাম এদিক ওদিক করা ফলে তার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।
আর তিনি তো বরাবর ওই মাসেল পাওয়ার পলিটিক্সটা করেন, গুন্ডাগিরির রাজনীতিটা করেন। সেই গুন্ডাগিরির রাজনীতি কিন্তু নোয়াপাড়ার ক্ষেত্রে চলবে না। এবং আমি নিশ্চিত যে আমার বদলে অন্য কেউ যদি দাঁড়াতো তাও নোয়াপাড়া সিট জিততো। অর্জুন সিং দাঁড়াতে মার্জিনটা আরও বেড়েছে, কারণ অর্জুন সিংয়ের সঙ্গে বিকাশ বসুর হত্যা জড়িত। আজকে বিকাশ বসুকে হত্যা করার জন্য তিনি প্রায় 90-91 দিন জেল খেটেছিলেন। সেই মানুষটি যখন নোয়াপাড়ায় দাঁড়াচ্ছে, নোয়াপাড়ার শিক্ষিত ভদ্র বাঙালি যারা 2019-এর অর্জুন সিংয়ের অত্যাচারটা দেখেছিল, যারা সেই লাল চুল, কানে দুল, মুখে গুটখা, বাইক বাহিনীর বু 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 করে তাণ্ডব, যা নোয়াপাড়ায় প্রায় 12-14 দিন হয়েছিল সেই লোকসভা রেজাল্ট বেরোনোর পর দেখেছিল, তারপর থেকে কিন্তু অর্জুন সিং আর কোনো নির্বাচনে জেতেনি, এবং আমি তো আপনাকে বলছি জিতবে না। কিন্তু আমি আমার প্রচারের ক্ষেত্রে প্রথম কথা বলছি, ম্যানিফেস্টো যা আছে আসুক, 4 তারিখ রেজাল্ট বেরোনোর পর রাত্রিবেলা বোম তো দূর, একটা চকলেট বোম ফাটবে না, সেই দায়িত্ব আমি তৃণাঙ্কুর ভট্টাচার্য নিচ্ছি। শ্রীরাঙ্কুদা, এখানে না কয়েকটা তৃণমূলেরই সিদ্ধান্তের কথা আমি তোমায় জিজ্ঞেস করি, যেটা নিয়ে সাধারণ মানুষের মনে, হয়তো কেউ কেউ যারা তৃণমূল সমর্থক তাদের মনেও খুব ডাউট ছিল। প্রথম কথা, তুমি যে লাল চুল কানে দুল বাইক বাহিনীর কথা বললে 2019 ঘটনাচক্রে অর্জুন সিং তারপরেও তোমাদের দলে এসছিলেন, টিকিট না পেয়ে ব্রিগেডের মঞ্চ থেকে নেমে এসে তিনি দলত্যাগ করেছিলেন। Very তাহলে এই আচরণের পর অর্জুন সিংকে দল অ্যাকসেপ্ট করছে কেন? এটা কি আইডিওলজিক্যালি উচিত, কিংবা যারা তোমরা তৃণমূল করছো, যারা হয়তো ওই ভোটটা হারলে, যারা হয়তো একজন বিজেপি ক্যান্ডিডেটের কাছে অপমানিত বা কিছুটা অন্যান্য কিছু হলো, তাদেরও তো কনফিডেন্স নষ্ট হবে। খুব সঠিক, কিন্তু পলিটিক্যাল অনেকগুলো পলিসি আছে। সেই পলিসির মধ্যে এটাও ঘটনা, মানুষকে একবার তার ভুল শুধরোনো দেওয়ার জায়গা দেওয়া যেতে পারে। দেখুন, তৃণমূল কংগ্রেসে অর্জুন সিং এসে বলেছিলেন আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দিন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় হৃদয় তো অনেকটা বড়, তাকে সুযোগ দিয়েছিলেন। আমরা কিন্তু অনেকে মানিনি অর্জুন সিংকে। আপনারা জেনে থাকবেন, আমরা তো ওই লোকসভায় রাজনীতি করেছি, আমাদের কিন্তু মনে হয়েছে অর্জুন সিং ঠিক লোক নয়। সে আজকে আত্মসমর্পণ করছে কারণ তার সব কিছু চলে গেছে, তৃণমূলে এসে সে আবার পাওয়ার গেইন করতে চাইছে। কিন্তু আপনি এটাও দেখুন, আজকে তো এরকম আরও অনেকজন মানুষ, শুধু অর্জুন সিং নয়, তারা কিন্তু অন্য দলে গেছিল, তারা কিন্তু এসেই সঙ্গে সঙ্গে কেউ আর টিকিট পায়নি। এইটাই নতুন তৃণমূল কংগ্রেস। যদি অর্জুন সিং চলে গেল, চলে গিয়ে আবার এসে যদি সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যেত, দেন আমি এই প্রশ্নটা করতে পারতেন। সেই উদাহরণও আছে। আমি যদি রাজীব ব্যানার্জির কথা বলি, না, তিনি এবারে প্রার্থী। আপনি জয়েন করেছেন তিনি কবে বলুন? তার মাঝে এতগুলো মাস, এতগুলো বছর সে খাটাখাটি করেছে সেটা বলুন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছিল যে তাকে পরিশ্রম করে শুধরে আবার আসতে হবে। তার জন্য তাকে কিন্তু একটা লং স্প্যান, তাকে কিন্তু পদহীনভাবে, তাকে ত্রিপুরা বলুন, আসাম বলুন, বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করে নিজেকে আবার নতুন করে প্রুফ করে তারপর আসতে হয়েছে। আজকে অর্জুন সিংয়ের তো কোনো নীতি নেই, তিনি নীতিহীন রাজনীতি করেন। আজকের সমাজ কিন্তু নীতিহীন রাজনীতিকে পছন্দ করে না। আজকে ইয়ং জেনারেশনকে দুভাবে দেখে, একটা পার্টি হিসেবে তাদের মতামত পছন্দ অপছন্দ যেমন থাকে, তেমন তার থেকেও তাদের কাছে বড় ব্যাপার কিন্তু ব্যক্তি হিসেবে কাকে পছন্দ কাকে অপছন্দ। আমি নিজে এখন ইয়ং ছেলে মেয়েদের কাছে যাচ্ছি, ফার্স্ট টাইম ভোটারদের কাছে যাচ্ছি, তারা আমাকে তো তাদের মতন করে দেখছে যে আমার কাছে কোনো সিকিউরিটি গার্ড নেই, আমি তাদের কাছে ফ্রিলি মিশছি, আমার একটা গাড়ি আসছে কি দুটো গাড়ি আসছে, সেখান থেকে খুব ক্যাজুয়ালি নেবে, ওদের পিঠে হাত দিয়ে বলছি কিরে কেমন আছিস। এই অর্জুন সিংয়েরকে যখন তারা দেখছে, তখন তারা কি দেখছে? আশপাশে 4টে সিকিউরিটি গার্ড, গাড়ি থেকে যখন নামছে ধপ 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 করে 6টা-7টা গাড়ি একসঙ্গে দরজা বন্ধ হচ্ছে, সে দরজা 30-35টা লোক নেমে গেল, তারা কেউ এলাকার নয়, দেখতেও একটা চন্ডা মার্কা, দেখেই মনে হচ্ছে একটা ভয়ের কিছু একটা ব্যাপার। এবং সেইখানে যখন সে সেই এলাকায় ঢুকছে, এলাকার হয়তো 4টে-5টা মানুষ, সেই 4টে-5টা মানুষ তার রান্দিক বাদিক দাঁড়াচ্ছে, এলাকার মানুষের কিন্তু একটা ভয়ের সৃষ্টি হচ্ছে, ওরে বাবা অর্জুন সিং আবার কি কিছু একটা গন্ডগোল হবে, থাক বাবা তবে আমরা বেশি কথা বলার দরকার নেই বা বেশি সামনাসামনি যাবো না। আমার সামনে এসে পাবলিক বলছে যে তোমরা এটা করোনি, তৃণমূলের এটা করেনি, তৃণমূল বলেছিল আগে নির্বাচন এটা করে দেবে, তোমার পঞ্চায়েতের নেতা সে আমাকে এই রাস্তাটা করে দেয়নি। আমি তাদের কাছে গিয়ে বলছি সঠিক বলছেন, আপনার এটা সঠিক দাবি, আমি করে দেবো। আমার এখনো বেশ কয়েকটা আমার জলের সমস্যা আছে, সরু জল পড়ে নোয়াপাড়ায় কয়েকটা জায়গায়, আমি মানুষের কাছে জোড়হাত করে বলছি এটা আমাদের ব্যর্থতা, আমার করে উঠতে পারেনি।
কিন্তু আমি তো নতুন প্রার্থী হয়েছি, আমার বিশ্বাস করুন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পলতার মিটিংয়ে 9 তারিখে এসেছিলেন, এসে ঘোষণা করে গেছেন নিজের মুখে জলের সমস্যা তিনি দূরীকরণ করবেন, বাড়ির কিছু সমস্যা আছেন সেই তাদের বাড়ি পাওয়ার ব্যবস্থা করবেন, এবং আমি ক্যান্ডিডেট আপনার ছেলের মতন বা আপনার ভাইয়ের মতন বা আপনার বন্ধুর মতন, আমায় একটা সুযোগ দিয়ে দেখুন। আমি তো এতদিন ধরে দেখছেন এতবার যাতায়াত করছি, শুধু আপনাদের হয়ে যেমন কাজ করব তেমন 5 বছর কিন্তু আমাকেও নিজেকে প্রতিষ্ঠা করতে হবে আপনাদের হয়ে কাজ করে। কেন আমি যদি আপনাদের হয়ে কাজ করতে না পারি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি কিন্তু আমাকে আগামী দিনে সেই পর্যায়ে আমার রাজনৈতিক উত্তরণ ঘটবে না যত আমি ডিজার্ভ করি। তাই আমার এক এবং একমাত্র লক্ষ্য আপনাদের হয়ে 5টা বছর কাজ করা। আপনি প্রথম প্রশ্ন এটা করেছিলেন যে সাংগঠনিক থেকে এই নির্বাচনে কেমন লাগছে? এই নির্বাচনী প্রচারে এসে একটা যেন আলাদা দায়বদ্ধতা তৈরি হয়ে যায় মানুষের প্রতি। একটা আলাদা কানেকশনটা যেহেতু হচ্ছে একটা এই যে মানুষকে বলছি না আমি তোমার হয়ে করে দেব, আমায় কিন্তু আউট অফ দ্য মাইন্ড আমার মধ্যে একটা কাজ করছে। আমায় যদি এদেরকে করে দিতে না পারি জিতে আসার পর, আজ থেকে 5 বছর পর আমি নোয়াপাড়াতে দাঁড়াই কিংবা ধরুন কথার কথা দল অন্য কোনো জায়গাতেও আমাকে কোনোদিন পাঠায়, সেখানে কিন্তু আমার সঙ্গে খোঁজ নেবে মানুষ। সেদিন কিন্তু বলবে এই ছেলেটা বলেছিল কিন্তু কিছু করেনি। আমি আমার কাছে সেই রেপুটেশনটা রাখতে এসেছি যে আমার মুখের বলা প্রত্যেকটি কথা যাতে 5 বছর পর মিলে যায়, আর 5 বছর আমার তাদের কাছে গিয়ে প্রচার করতে না হয়, 5 বছর পর তারা বলুক যে আমার তৃণাঙ্কুরকেই চাই। শ্রীরাঙ্কুদা, একটা কথা জিজ্ঞেস করি, কারণ তুমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছো। তৃণমূল কংগ্রেসের যে ভোট আছে, সেই ভোটের মধ্যে তৃণমূলের যদি সব থেকে বেশি মাথা ব্যথা বা চিন্তার একটা কারণ হয়, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর বয়সী যে ছেলেমেয়েরা আছে তাদের ভোটটা কিভাবে পাবে। তুমি ছাত্র রাজনীতি থাকাতে এই ছাত্র রাজনীতির জন্য তোমার কি এই ভোটটা পেতে একটু সুবিধা হবে, যেহেতু এই 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 এজ গ্রুপটা তোমার অনেকটা কন্ট্রোলে ছিল একটা দিন? আমার জেন জি থেকে শুরু করে আমাদের টাইম, আমাদের 40 বছর অবধি আমি খুব ইজিলি কানেক্ট করতে পারছি, এবং হুম তারা মানে আমি তাদের সঙ্গে হয়তো মাঠে খেলতে নেমে যাচ্ছি, হুম তাদের সঙ্গে হয়তো পিঠে হাত দিয়ে গল্প করছি, অনেক জায়গায় তারা দাঁড়িয়ে আছে তাদের সঙ্গে ক্যারাম খেলে নিচ্ছি, তাদের সঙ্গে একটু আড্ডা মারছি কোনো টপিকে, আইপিএল চলছে ক্লাবে বসে গিয়ে একটু তাদের সঙ্গে খেলা দেখছি। হুম আমি যখন বলছি যে না এইটা দেখ রানটা এত হবে না, এখানে এত হবে, যখন 14তম ওভারে আমি বলে গেলাম, আমি আবার যখন ঘুরে আসছি প্রচার শেষে তখন 19.2, দাদা দাদা তুমি যেটা বলেছিলে সেটা সেরকম গেছে, কি করে ধরলে? এই কানেক্টিভিটি, দাদা তুমি কি করে বুঝলে, এইটা ওরা আমার সঙ্গে কানেক্ট করতে পারছে, যে দাদা বা বন্ধু বা সহযোদ্ধা যাই হোক। আমার পক্ষে আমি ভীষণভাবে মনে করি আমি এমএলএ ক্যান্ডিডেট তো অবশ্যই বটে, ঠিক আছে, কিন্তু আমি শুধু এমএলএ নয়, ইয়ং জেনারেশনের কাছে আমি তাদেরই একজন। একটু আউট অফ কনটেক্সট যাচ্ছি, মানে ভোট কেন্দ্র থেকে বেরোচ্ছি। সেটা হচ্ছে যে তোমরা একটা সময় চুটিয়ে ছাত্র রাজনীতি করেছো, যখন তুমি রাজ্যের নেতা নয়, হয়তো তুমি একদম কলেজ থেকে যখন শুরু করছো, তখন মূলত এসএফআই, তখনও অত এবিপিপি আসেনি, এসএফআই ভার্সেস টিএমসিপি ছিল। এই যে দীর্ঘদিন ছাত্র ভোট হচ্ছে না বা হলো না, তোমার কি কোথাও কি মনে হয় যে এই ছাত্র ভোটে পার্টিসিপেশন না করাটা নেক্সট জেনারেশন থেকে তৃণাঙ্কুর ভট্টাচার্যদের মতো কিছু লিডার উঠে আসাতে একটা সমস্যা হবে? কারণ তারা তো ফাইট করছেই না। একটা ঘটনা যে ছাত্র রাজনীতি বা ছাত্র ইলেকশন ফেস না করলে কিছু জায়গায় ল্যাকিং থেকে যায়। আমরা তো 2009 সালে সিপিএমকে ফেস করেছি, 2011 সালে না আমরা ক্ষমতায় এসেছি, হুম 9, 10, 11 বিরোধিতা ফেস করতে হয় কি করে। অনেক সময় আমরা যেন আজকে পাওয়ারের ক্ষেত্রে কি আমরা 2-4 বার চেঁচিয়ে দিতে পারলাম, চেঁচিয়ে মানে হয়তো কাজটা হয়ে যাচ্ছে বা লোকে ভয় করে দিচ্ছে, বাট ইট ইজ নট দ্য সলিউশন। তোমার বুদ্ধি খাটিয়ে তোমার বিচার বুদ্ধি শিক্ষাটাকে কাজে লাগিয়ে তোমার কাজ উদ্ধার করতে পারলে তো বিপদের সময়ও কাজে লাগাতে পারবে। আমি বিশ্বাস করি যে আমি স্ট্রংলি মনে করি যে ইলেকশন হওয়া উচিত, হুম। এবং যত তাড়াতাড়ি ইলেকশন হবে তত আগামী প্রজন্মের নেতৃত্বটা মানে পলিটিক্যাল নেতৃত্বটা সঠিক হাতে থাকবে। একটা মিডিয়াতে কথা চলে, সেটা হচ্ছে যে, আমি জানি তুমি এটা খণ্ডন করবে, আমি তাও তোমার রিয়াকশন নিতে চাইবো। সেটা হচ্ছে এই যে তৃণমূলে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, দুটো লবির কথা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিমের
সবথেকে প্রমিনেন্ট গ্রুপ হিসাবে মানে বুক হিসাবে যে ২-৩ জনের নাম উঠে আসে তার মধ্যে একজন তৃণাঙ্কুর ভট্টাচার্য। ভেতরে, পার্টির ভেতরে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রুপের এই যে ২-৪ জন মানুষ, তৃণাঙ্কুর ভট্টাচার্য তার মধ্যে একজন, এই ইকুয়েশনটা কিরকম? এগুলো ডিপেন্ড করে, মানে কি বলে, বাইরে থেকে একরকম দেখা যায় তো, আর ভেতর থেকে ব্যাপারটা একরকম হয়। দেখুন, আমি ২-৩ জনের মধ্যে কিনা জানি না, কিন্তু আমি জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে অনেক ক্ষেত্রে বিশ্বাস করেন। কিন্তু আমি তার সঙ্গে এটাও জানি, আমার কথা বিশ্বাস করেন মানে আমার বক্তব্যটাই লাস্ট ওয়ার্ড, এটা কোনোদিন নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি রিড করে যেটা আমি উপলব্ধি করেছি, হুম। যে কাজের মানুষ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজের মানুষ, মানে যে কাজের মানুষ সেই কাছের মানুষ। হুম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রিড করে বুঝেছি তিনি ভীষণভাবে ভীষণভাবে প্রফেশনাল কাজের ক্ষেত্রে। মানে তিনি সেখানে পান থেকে চুন খসাটাকে বরদাস্ত করেন না। আমি যদি আমার কাজটাকে নিখুঁতভাবে করতে পারি, দেন আমি তার ভালো বৃত্তের মধ্যে থাকবো। মানে সেটা ২-৩ জন না, ২০-৩০ জন না, ২০০-৩০০ জন, সেটা বড় ব্যাপার নয়, সেই জায়গায় আমি আসছি না। সেই সংখ্যা বাড়তেও পারে। মানে এমন নয়, এবং কেউই ওই ২-৩ জনের পর্যায়ে পড়ে বলে আমার মনে হয় না। এই ওরিয়েন্টেড বিষয়ে ২-৩ জনের মধ্যে, ওই ওরিয়েন্টেড বিষয় ২-৩ জনের মধ্যে, এইটা কাজের ব্যাপারে ২-৩ জনের মধ্যে। মানে তার মানে কিন্তু একজন সব বিষয়ে মানে টপ 2-3 এর মধ্যে এটা কিন্তু নয়। এটা যারা দেখেন তারা তাদের মতন করে ভাবেন। আমি দাদাকে যত দেখেছি, এবং আমি অনেক ক্ষেত্রে বকুনি খেয়েছি, অনেক ক্ষেত্রে তোর এটা ভুল, আমি সামনে দাঁড়িয়ে হয়তো আমি মনে করেছি যে না, দাদা এটা বলছেন, দাদা হয়তো না জেনে বলছেন। কিন্তু পরবর্তীকালে অভিষেকদার অ্যানালাইসিস এত নিখুঁত, এবং আপনি লোকটার সঙ্গে কথা না বললে বা তাকে যদি ভালো করে রিড না করেন বুঝতে পারবেন না। মানে সব তো নেতারা বলে দেবে না যে মুখে এটাই, হুম। তোমাকে ধরে নিতে হবে যে কোনটা কেন হচ্ছে। এবং আমি যত দিন যাচ্ছে, আমিও রাজনৈতিকভাবে যত ম্যাচিওর হচ্ছি, আমি চেষ্টা করছি অভিষেক ব্যানার্জির মতন হওয়ার, অভিষেক ব্যানার্জির মতন চিন্তা করার। ওর ধারে কাছেও যাওয়া সম্ভবপর নয়, যতটাই কাছাকাছি যেতে পারি। তবে আমি একটা জিনিস দেখেছি ওর সঙ্গে কথা বলে, ও বিভিন্ন সময় আমাদের যাদেরকে শেখায়, যে নেতা হতে গেলে সবার আগে নিজেকে ঠিক রাখতে হয়। আমাকে রিসেন্ট ডেজেও বলেছে, তোর যদি একটাও কোনো ব্যাকলগ থাকে না, তবে কিন্তু তুই লিডার হতে পারবি না। কেন? ওইটা তোর আউট অফ দ্য মাইন্ড সর্বদা কাজ করবে, তোকে ওইটা নিয়ে ব্ল্যাকমেলিং করবে, তুই আর ফ্রন্টে এসে কিন্তু লিডারশিপ দিতে পারবি না। তুই তখন নেতা হবি যখন তোর নিজের দিক থেকে কোনো ব্যাকলগ নেই, কোনো ডার্ক স্পট নেই, না হলে তুই সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারবি না। টাচউড এতদিন অবধি আমি কিন্তু নিজেকে সেভাবে মেনটেন করেছি, যেখানে আমার বিরুদ্ধে কোনো সত্যি করে কোনো সিরিয়াস অভিযোগ আসেনি। দেখুন, জিটিএ ফিটিএ এরা যেগুলো যে বলছে সেগুলো সব পাবলিকও জানে মিথ্যে, আর এটা কোনো সারবত্তা নেই। অভিষেক ব্যানার্জি কিন্তু দুর্নীতিগ্রস্ত কাউকে তার চারপাশে রাখে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাউকে বিশ্বাস করে, সে যত কাছেরই যেই দিক, তাই কিন্তু তার যোগ্যতার থেকে বেশি জায়গা দেন না। এবং আমি আপনাকে আজকের দিনে, আপনি আমার কথাটা লিখে রাখুন, আগামী কয়েক বছরের মধ্যে, আমি আজকের দিনে যদি এটা বলাটা খুব টু আর্লি টু সে, ভারতবর্ষের রাজনীতির হয়তো, আমার ইচ্ছা করছে বলার, সর্বোচ্চ বড় মুখ বলার, সর্বোচ্চ বড় মুখ হবে কি হবে না সেটা সময় বলবে, হুম। কিন্তু আমি বলছি তার মাইন্ডটা, তার মাথাটা ভারতবর্ষের সেরা রাজনীতিবিদদের মধ্যে একজন ধরা হবে আফটার 30 ইয়ার্স, যেদিন তিনি রাজনীতি ছাড়বেন। এটা আপনাকে আজকে বলে রাখলাম। ওভারঅল পলিটিক্সে যেহেতু দুর্নীতির কথা উঠলো, বিভিন্ন সময় বিভিন্ন নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। তুমি যেটা বললে যে মিডিয়াতে দু একবার তোমার নামেও শোনা গেছিল। আমি অভিযোগের ভিত্তি বা এগুলো নিয়ে বলছি না, আমি বলছি দুর্নীতি কি একটা ইস্যু হতে চলেছে? মনে হয় যে এই দুর্নীতির জন্য কোনো নেগেটিভ প্রভাব তৃণমূলের ভোট বাক্সে পড়তে চলেছে? দেখুন, আমার বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা জিনিস মনে হয়েছে, যে বাংলার মানুষ পলিটিক্যালি খুব শিক্ষিত। মানে আপনার প্রচারের কাজটা কি বলুন তো? প্রচারের কাজ আপনি মানুষকে খুব বেশি মিথ্যে বুঝিয়ে তাদের কথা শোনাতে পারবেন খুব বেশি শতাংশ মানুষকে নয়। প্রচারের কাজটা হচ্ছে সত্যি কথাগুলো মাথায় এনে দেওয়া।
মানে প্রচার করে মানে প্রচারের ভূমিকাটা কি, প্রচারের কাজ কতটা আপনি যদি আমাকে জিজ্ঞেস হুম, করেন, হুম, হুম। প্রচারের কাজটা হচ্ছে সত্যি বিষয়টাকে মাথায় এনে দেওয়া। আপনি মিথ্যে কথাগুলো যদি ওকে তাকে বোঝানোর চেষ্টা করেন, সেটা কিন্তু খুব বেশি ভোট বাক্সে এফেক্ট করে না। কারণ মানুষ, বাংলার মানুষ বিশেষত, নিজে যা দেখেছে, নিজে যা পেয়েছে, নিজে যা ঠকেছে, হুম। সেইটার উপর ভর করে ভোট দেয়। তো আজকে সেইখানে যদি সত্যি দুর্নীতি হয়ে থাকে এবং সেই দুর্নীতিতে যদি তাকে এফেক্ট করে বা তার পরিচিত কাউকে এফেক্ট করে, নেতারা বলল দুর্নীতি হয়েছে বলে দুর্নীতির কথা মানুষ মনে করে অ্যান্টি তৃণমূল ভোট দেবে না। আবার বাংলার মানুষ যদি দেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, আজকে বুদ্ধবাবু বা জ্যোতিবাবুর সিপিএম, বা অটলজির বিজেপি থেকে আজকের মোদিজির অমিত শাহ বা তথাকথিত এই যারা দেখছেন তাদের বিজেপিদের যদি তুলনা করেন, এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারুর থেকে কোনো কিছু পায়নি। আমি জিজ্ঞেস করলাম সিপিএম আমলে পেয়েছেন প্রসাদ বলবো, বলছে না, ও তো কাউকেই কিছু দেয়নি। এই সিপিএম কিছু দেয়নি। সিপিএম প্রকল্প পেতে গেলে সিপিএমের লোকাল মেম্বারকে ধরতে হতো। আপনি সেখানেও সিপিএম বলতো এই তোমাকে আমায় জেতাও, তারপর আমি তোমাদের হয়ে কাজ করবো, নাহলে কেন কাজ করব। আজকে এই এলাকাটায় তৃণমূল হারছে, কিন্তু সেই এলাকাটাও মানুষ প্রকল্প পাচ্ছে। আর বিজেপির এরা অন্তত এইটা বুঝে গেছে যে 15 লাখের স্বপ্ন, বছরে 2 কোটির স্বপ্নের মতোই নির্বাচন আসলে বিজেপির এই নেতারা আপনাদের অনেক স্বপ্ন দেখাবে। আপনি সবচেয়ে মজাদার জিনিস দেখবেন, বাংলার ক্ষেত্রে এফেক্ট করে, প্রত্যেক দল আনুমানিক 40 জন করে তাদের স্টার ক্যাম্পেইনের লিস্ট প্রকাশ করেছে, হুম, এরা হুম। আসবে। বিজেপির 40 জনের মধ্যে একটাও বাঙালি নেই। আচ্ছা ধরুন আজকে যে নেতারা বলে গেল হাম এ করেগা, ও করেগা, সেই করে, হ্যান করবো ত্যান করবো, যা হোক বললো, আমি বলছি 1 বছর পর একটা ঝড় আসলো, আবার আয়লা বা ফণি বা কিছু, দিল্লির ওই নেতার কি বাংলায় এসে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে? ওই 40 জনের মধ্যে একজনও এই মানুষগুলোর সুবিধা অসুবিধা দাঁড়াবে? না, আমি এখানে এটা অন্য কথা বলছি। বিজেপির তো এটা বলতেই পারে যে আমরা একটা ন্যাশনাল পার্টি, আমাদের বিভিন্ন প্রায় 15-20টা রাজ্যে আমাদের সরকার চলছে, অ্যালায়েন্স সহ আমরা আরও বেশি রাজ্যে উপস্থিত। আমাদের কেন্দ্রীয় নেতাদের দরকার নেই, আমাদের স্টেট লেভেলের লিডারশিপই প্রত্যেকটা স্টেট দায়িত্ব সামলে নিতে পারবে। সেক্ষেত্রে তুমি কি বলবে? আপনার যদি প্রশ্নটা এটা হয়, তবে আমি দায়িত্ব নিয়ে বলবো যে এই রাজ্যগুলোয় যারা স্টেট লিডাররা আছে, সেই সকল রাজ্যে বিজেপি কি যা প্রতিশ্রুতি বাংলায় এসে দিচ্ছে সেগুলো ফলপ্রসূ করেছে? তারা বলছে বাংলায় ক্ষমতায় আসলে তারা এইগুলো করবে। তারা তো ভাই এই রাজ্যের ক্ষমতায় আছে, সেই রাজ্যে কেন এই জিনিসগুলো করছে না? নাকি সেটা শুধুমাত্র বঙ্গলক্ষ্মী বাম্পারের মতন বাংলা বাম্পার, ঠিক যেমন বিহারের আগে 10,000 টাকা দিয়েছিল, এই নির্বাচন হয়ে গেল ফুরুত, আর কোনো গল্প নেই। আজকে ওই যখন আপনাকে বলছিলাম আগের মহিলার কথা যে এই পাও ওই পাও, দেখা গেল সে তার পরিবার মাসিক 4,500 টাকা মমতা ব্যানার্জির থেকে পায়। হুম। 4,500 টাকা করে মমতা ব্যানার্জি থেকে পায়, মানে 1 বছরে কত টাকা পাচ্ছে? আনুমানিক 50,000 টাকা। আনুমানিক 1 বছরে। সরকার একটা বছর 5 বছর থাকে একটা সরকার। মানে মমতা বন্দ্যোপাধ্যায় 2.5 লাখ টাকা সেই পরিবারের হাতে কিন্তু তুলে দিচ্ছে। এবং আপনাকে যেই কথা বলছি, আপনার যতজন দর্শক দেখছে তারা তাদের টাইপটা ক্যালকুলেট করুক যে সরকার তাদেরকে কি দিচ্ছে। এর পাল্টায় কাউন্টারনেটিভ 10টা করতে পারেন যে আমার এটা চাই না, আমার এটা চাই, আমার এটা চাই না, এটা চাই। আরে ভাই, চাই না হলে তবে সে ফর্ম ফিল আপ করতো না। তার মানে তার নিশ্চিতভাবে চাই। আর আর তারা বলছে এইটা চাই না এইটা চাই, সেইটা চাই এর দায়িত্ব কিন্তু একলা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, তার সঙ্গে তার কেন্দ্রেরও সরকারের কিন্তু দায়িত্ব আরও বেশি। কেন 2014 সালে তারা ক্ষমতায় এসেছিলেন এই কথাগুলো বলে। আজকে ধরুন এসআইয়ের নাম বাদ গেছে, কার দোষে বাদ গেছে? তৃণমূলের দোষে, না এই বিজেপিদের তার দায়ভার নেওয়া উচিত? আজকে তৃণমূল তো প্রত্যেকটা জায়গায় ক্যাম্প করে বসে ফর্ম ফিল আপ করিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় রায়ের ওপর বলেছে 27 তারিখ অবধি নাম যারা উঠবে তারাই ভোট দিতে পারবে। এই সব কিছু তো তৃণমূল দ্বারা করছে। আজকে যারা ভোটার লাইনে দাঁড় করিয়েছে, মানুষকে নিজের নাগরিকত্ব নতুন করে প্রমাণ করিয়েছে, আজকে মায়ের ভোটার কার্ডে নাম নেই, ছেলের আছে, বা ছেলের নাম নেই মায়ের আছে, এমন আসছে আর বাড়িতে বাড়িতে। এবার সেই মানুষগুলো যখন ভোট দিতে যাবে, এই মানুষগুলোর সিদ্ধান্ত
100 বলছি, এটা বিজেপির বিরুদ্ধে পড়বে এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিট ফাইটার হয়ে লড়েছে, তার পক্ষে যাবে। এই যে ভাতা, কন্যাশ্রী ডেফিনেটলি প্রয়োজন, লক্ষ্মীর ভাণ্ডার গ্রামাঞ্চলে ডেফিনেটলি প্রয়োজন। ডোন্ট ইউ থিঙ্ক যে যুবসাথী যে ভাতাটা দেওয়া হচ্ছে বা অর্থনৈতিক সহায়তা, যেটাই তোমরা বলো না কেন, এইটা কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের বেকারত্বকেও প্রকাশ করে দিচ্ছে না? যে হাজার হাজার যুবক 1,500 টাকার জন্য লাইন দিচ্ছে, এটা নেগেটিভ পড়বে না তো? আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলি যে তুমি আমি একটা জেনারেশনকে ক্যারি করছি। আজকে তো হুম। হয়তো তুমি ফিনান্সিয়ালি প্রতিষ্ঠিত বা আমিও কম বেশি একটা ফিনান্সিয়ালি প্রতিষ্ঠিত। কিন্তু তুমি একটা সত্যি কথা বলো তো, কলেজে প্রথম দিন তুমি যেতে, সেদিন তোমার এই 1,500 টাকার গুরুত্ব তোমার কাছে কি ছিল? আজকে যারা এটাকে ভাতা বা চাকরি হিসেবে, চাকরি নেই বলে বোঝার চেষ্টা করছে, তারা কেন এই প্রশ্নটা করছে না যে 2014 সালে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় এসেছিল, সেখানে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলেছিল, বছরে 2 কোটি করে চাকরি দেওয়ার কথা বলেছিল। 2 কোটি করে চাকরি 12 বছরে 14 কোটি 24 কোটি চাকরি হয়। 24 কোটি চাকরির মধ্যে বাংলা আপনার পরিচিত লোকজনের মধ্যে 2 জন 1 জনও কি পেয়েছে? আজকে একটা সময় ছিল যখন প্রত্যেকটি স্টেশনে 1-2 করে বুক স্টল থাকতো। যে বুক স্টলে প্রচুর ভিড় থাকতো। কি জন্য ভিড়? এই চাকরির পরীক্ষার ফর্ম, এলআইসির ফর্ম বেরোচ্ছে, ব্যাংকের ফর্ম বেরোচ্ছে, রেলের ফর্ম বেরোচ্ছে। আজকে সেই দোকানগুলোর হাল কি একবার খোঁজ নিয়েছেন? সে দোকানদারদের গিয়ে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন কোন চাকরির ফর্মটা বেরিয়েছে। আজকে দেশটাকে প্রাইভেট করে দিচ্ছে মোদী সরকার। আজকে যতই যা হোক, আলটিমেট তো সেন্ট্রাল পলিসি অনুসারেই তো রাজ্যকে চলতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চাইলেই, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্য যে কেউ চাইলেই, হুট করে প্রচুর আপনাদের কথা মতন যেটাকে আপনারা চাকরি হিসেবে বলেন, সেই চাকরি কিন্তু দেওয়া সম্ভবপর নয়, যদি না সেন্ট্রাল সেই দিক থেকে, সেন্ট্রালে যেই থাকুক, আমি শুধু বিজেপি বলছি না, কিন্তু আপনি এটা অন্য কারোর ক্ষেত্রে হতে পারে, সেটা কিন্তু সম্ভবপর নয়। কিন্তু এত কিছুর পরেও, এত নেগেটিভিটির পরেও, ভারতবর্ষের নিরিখে বাংলা কোন দিকে আছে, কত নম্বরে আছে, যদি সেই শতাংশের হিসাব করেন, তবে দেখবেন বাংলায় কিন্তু এমপ্লয়মেন্ট বাকি 5টা রাজ্যের থেকে অনেকটা বেশি, এবং বাংলায় কিন্তু বিকল্প অর্থনীতির একটা যোগানের চেষ্টা করছে। এবার এই 1,500 টাকা নিয়ে যদি আপনি এই টাকা দেওয়া উচিত কি অনুচিত যদি বিচার করেন, আমি আপনাকে উদ্ধৃত করব নোবেল লরিয়েট 2 জনের কথা, একজন নাম অমর্ত্য সেন আর একটা অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এই জাতীয় অর্থনীতিবিদ যারা নোবেল লরিয়েট, তারা কিন্তু বলছে যে আপনি যে যাদের প্রয়োজন তাদের হাতে অর্থ তুলে দেন, যারা টাকাটাকে ব্যাংকে রেখে দেবে না, সেই টাকাটা রোল করাবে, তবেই কিন্তু দেশের অর্থনীতি বাজার চাঙ্গা হয়। তো আজকে এই 1,500 টাকাটা থাকছে, সেই 1,500 টাকা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে রোল হচ্ছে। আপনাকে ভালো খারাপ দুটো দিক আছে বলেও আমি বলতে পারি, পশ্চিমবঙ্গ যেভাবে নিজেকে এগোচ্ছে এবং যেইভাবে পরিকল্পনা আমি ব্যক্তিগত স্তরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির কাছ থেকে শুনেছি, আপনি আগামী দিনে এই সরকার আসার পর আপনি এই সরকারের ক্ষেত্রেও কিন্তু আবার একটা হিউজ চেঞ্জ দেখবেন। আপনাকে যেভাবে বলছিলাম যে তৃণমূল কংগ্রেসকে 3 ভাগে ভাগ করা যায়, 98 থেকে 9, 9 থেকে 19, 19 থেকে অনওয়ার্ডস, আপনাকে আবার বলবো 26 পরবর্তী পর্যায়ে এই তৃণমূল কংগ্রেস কিন্তু আরও অ্যাডভান্স, আরও আপডেটেড এবং আরও অনেকগুলো বিষয় যেগুলো আমরা কাজ করেছি কিন্তু আরেকটু ভালো করার স্কোপ আছে, সরকার এবার সেই দিকগুলো বিশেষভাবে নজর দেবে। এই 26-এর যে একটা তৃণমূলের শিফট, যেখানে প্রায় 74-75 জন সিটিং এমএলএর বদলে অনেক নতুন মুখ এসছে, যদিও একটা সমালোচনা আছে যে এই ক্যান্ডিডেট লিস্টে একটা নেপোটিজমের প্রভাব আছে। আমি সেই দিকটা যাচ্ছি না, বিকজ ইউ আর নট, মানে তোমার বিরুদ্ধে সেই, হ্যাঁ, সেই ব্যাপারটা নেই, বাট স্টিল আমি বলছি যে নেক্সট জেনারেশন ফিউচারে তৃণমূলটা কেমন হতে চলেছে? আমি আপনাকে একটা হিন্টস দিলাম, 26-এর পরবর্তী আবার 4th স্টেজ আপনারা দেখতে পারবেন। আমি আপনাকে বলছি 26-এর পর তৃণমূল কংগ্রেস আরও অনেক ফাস্ট, আরও অ্যাডভান্সড, আরও বেশি গ্রাউন্ড লেভেলের গুরুত্ব কথা শুনে আরও বেশি, যে তৃণমূল কংগ্রেস তৃণমূলের মতন তৃণমূল স্তরের কথা আর কেউ এখন অবধি তুলে আনতে পারেনি। এইবার আজকে এআই এর যুগে, এআই আসার পর তো আরও একটু ফাস্ট হয়ে গেল জেনারেশনটা।
সেই ফার্স্ট জেনারেশনের সঙ্গে মানানসই করে রাজধানীটাকেও আরেকটু স্মার্ট, আরেকটু হ্যান্ডি, আরেকটু প্রয়োজনীয় এবং মানুষের জন্য আরও কীভাবে টেকনোলজিকে ইউজ করে পৌঁছে দেওয়া যায় সেটার ব্যাপার। যেমন আমি নিজে নির্বাচনী ইশতেহারের ক্ষেত্রে বলেছি একটা কথা, যে দেখুন আপনাদের আমি যা বলছি খুব পরিষ্কার বলছি, মানে সব করে দেবো এই কথাই যাচ্ছে না, কিন্তু আমি কিন্তু অনেককে বলছি যে আমি পরেও হবে, আমি একটু কদিন পর করবো, কিন্তু করবো। কিন্তু এটা বাস্তব, আমাকে যদি একসঙ্গে 20টা মানুষ ফোন করে, আমার তো অ্যাভেলেবেল থাকা সম্ভবপর নয়। আমি কি করব? আমি আপনাদের জন্য এমন একটা হেল্পলাইন তৈরি করব, যে এই হেল্পলাইনে আপনি যদি আমার অফিসকে ফোন করেন, আমায় যদি কোনো কমপ্লেন করেন, আপনার তো আমার সঙ্গে কথা বলার লক্ষ্য না, আপনার কোনো প্রয়োজন অপ্রয়োজনে আমার সাহায্য নেওয়া প্রয়োজন। এমন তো নেই তৃণাঙ্কুরকেই হসপিটালে ভর্তি করতে হবে। আপনি বললেন আমরা ব্লাডের প্রয়োজন, ব্লাড পাওয়া যাচ্ছে না, আপনি আমার অফিসে ফোন করলেন, এটা আমার দায়িত্ব, আমার লোক আপনার কাছে ব্লাডটা পৌঁছে দিচ্ছে। আপনার হসপিটালে ভর্তির প্রয়োজন, আপনি কোথায় ফাঁকা আছে জানেন না, আপনি অসহায়, আপনি আমার অফিসে ফোন করবেন, আমার 20টা শিক্ষিত ছেলে বিধানসভার, 50টা শিক্ষিত ছেলে বিধানসভার, তারা কাজ করবে, তারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাকে রিচ করে আপনার সমস্যার সমাধান করবে। আপনার বাড়ির সামনে লাইটটা জ্বলছে না, আপনার প্রথম দায়িত্ব পঞ্চায়েতকে বা পুরসভাকে জানানো। যদি সেটা না হয়, বা যদি দেখেন 4-5 দিন হয়ে গেছে, আপনি জানান আমায়, আমি তাদের সঙ্গে কথা বলে দেখবো যে কীভাবে সমস্যার সমাধান হয়। এই মানুষের সঙ্গে ডিলিং, মানুষের সঙ্গে 101 কানেকশন, এইটা আমি প্রতিষ্ঠিত করতে চাইছি। আমি যখন ক্যান্ডিডেট হিসেবে এই প্রত্যেকটা মানুষের সমস্যার সমাধানের জন্য একটা ফোন করতে পারবে, 10টার মধ্যে হয়তো 6টা হোক, 7টা হোক, 8টা হোক, সমস্যার সমাধান আমি করতে পারবো। বাকি যে 2টো বা 4টে সমস্যার সমাধান করতে পারছে না, কিন্তু আমার তরফ থেকে তাকে ফোন করে বলা হচ্ছে যে কেন করতে পারছে না, সেটা তাকে যুক্তি যখন বলা হচ্ছে, আমার মনে হচ্ছে মানুষ হ্যাপি। আর আরেকটা হচ্ছে আমার লাস্ট প্রশ্ন, কনফিডেন্ট তুমি এবং তোমরা সরকার গড়ছো? যদি খুব খারাপ রেজাল্ট হয়, তৃণমূল কংগ্রেস 225 আশপাশে থাকবে, 220-25 আশপাশে থাকবে। আর আমি যদি নিজে যা টেম্পো উঠেছে, যদি 40-50 হাজারের কমে ভোটে জিতি, তবে সেটা আমার ব্যক্তিগত ফেলিওর হিসেবে ধরা হবে, এর অন্য কিছু নয়। মানুষ যেভাবে আমাকে ভালোবাসছে, মানুষের সঙ্গে যেভাবে কানেক্ট করতে পারছি, নোয়াপাড়াবাসীকে লড়াইটা খুব সোজা। একটা দিকে আমি ডবল মাস্টার্স ফার্স্ট ক্লাস পাওয়া, বর্তমানে পিএইচডি করছে একটা ছেলে, যে ছেলে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে তার বক্তব্যটা পরিষ্কারভাবে পেশ করছে, তার মধ্যে অতিনাট্যতা নেই, সেখানে আমি সব করে দেবো নেই, আমি এটা করতে পারবো, এটা পারবো না, মানে যেভাবে বলছেন আমি পারবো, এটা লিগাল কেস আছে, ভোটের সময় তোমাকে গিয়ে বলবো সব করবো, তা নয়। অতিনাট্যতা নেই, শিক্ষিত ছেলে, যে খুব পরিষ্কারভাবে নিজের বক্তব্য রাখছে এবং যে পরিচিত ছেলে। আর আরেকটা দিকে গুন্ডা মস্তান, যে নিজে শহীদ বিকাশ বসুকে হত্যা করেছিল, এবং তার বয়স এবং আমার বয়স, এই দুটোর কারণে একটা এজ বেনিফিটও পাচ্ছি, যেখানে মানুষ আমাকে বলছে যে হ্যাঁ এই ছেলেটা কাজ করবে। আর বাকিরা টেস্টেড। আমি সেদিক থেকে আমি সেবাশ্রয় আমলে একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমি কিন্তু টেস্টেড অ্যাজ এ গুড প্লেয়ার, বাকিদের টেস্টেড অ্যাজ এ ব্যাড এলিমেন্ট। লড়াইটা নোয়াপাড়াবাসীকে খুব সহজ। আমি বিশ্বাস করি নোয়াপাড়াবাসীকে শুধু এমএলএ হয়ে থাকবো না, 5 বছরে আমার লক্ষ্য নোয়াপাড়াকে 294টা বিধানসভার একটা এমএলএ হয়ে কোনো লাভ নেই, আমি টপ 10 বিধানসভার মধ্যে নোয়াপাড়াকে পৌঁছে তুলব। আগামী 10 বছরে এই নোয়াপাড়াটাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে যাব, যেখানে নোয়াপাড়া ভৌগোলিকভাবে খুব গুরুত্বপূর্ণ। উল্টো দিকে শ্রীরামপুর, শেওড়াফুলির মতন জায়গা, একটা দিকে ব্যারাকপুর কানেক্ট করছে, একটা দিকে বারাসাত কানেক্ট করছে, ইনফ্যাক্ট ব্যারাকপুরই এখন কিন্তু গ্রেটার কলকাতার মধ্যে পড়ে যাচ্ছে। তো আমার কিন্তু শ্যামনগর থেকে ব্যারাকপুর অব্দি আমার জোন, আমার জায়গা, এখানে লঞ্চ ঘাট, এখানে একটা হিউজ ডেভেলপমেন্টের সুযোগ আছে, হিউজ। মানে আমি কিন্তু ডেভেলপমেন্টের নিরিখে এই বিধানসভাটাকে এমন জায়গায় নিয়ে যেতে চাইছি বা পারবো, তার সমস্ত মশলা মজুদ আছে। এখনও আমি বলবো এটা ঘুমন্ত বিধানসভা, যার প্রচুর কিছু করার সম্ভাবনা আছে, আমি আমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে বলতে পারি, প্রচুর, হিউজ। এবং আমি বিশ্বাস করি নোয়াপাড়ার জন্য কাজ করার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনেক বেশি সহযোগিতা পাবো। এবং এই নোয়াপাড়াটাকে আগামী 5 বছর তো বটেই, শুধু 5 বছর না, কিন্তু 10 বছরের একটা টাইম লিমিট বললাম আমি। যেমন আপনারা অনেকগুলো, যেমন শ্রীরামপুর আপনারা বড় নাম বলছেন, আপনার নিজের জায়গা, আমি আশা করছি নোয়াপাড়া আগামী দিনে
এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় নামের মধ্যে একটা হবে। এই বিধানসভার প্রত্যেকটি মানুষের কাছে যেই ভালোবাসা আমি পেয়েছি, আমি চাইবো আগামী দিনে আমার মতন একজন কাজ করে প্রমাণ করুক যে একটা ছাত্র যুবকে আরো বেশি করে টিকিট দেওয়া উচিত, যাতে আগামী দিনে তারা বিধায়ক হয়ে এলাকার উন্নয়ন তথা দলের সম্মান দুটোই বাড়াতে পারে। অনেক শুভেচ্ছা রইল ত্রিয়াঙ্কুরদা তোমার বিধানসভা নির্বাচনের জন্য। আশা করি যেভাবে সবার সাথে মিশতে এবং গ্রাউন্ডেড থাকতে তোমাকে দেখেছি, ভবিষ্যতেও সেরকমভাবেই আমরা দেখতে পাবো। আমি তোমাকে অনেক শুভেচ্ছা জানাই, কারণ আজকের দিনে সবাই সবার মতন অনেক কিছু করার চেষ্টা করে। দেখুন, সবার চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। সবাই তো টপ লেভেলে করতে পারবে এমন ব্যাপার নয়, কিন্তু তোমার শোগুলো আমার খুব ভালো লাগে। অনেক দিন ধরেই কথা হচ্ছে আসবো আসবো, হ্যাঁ, তোমার আমার দুজনের সময় ম্যাচ হচ্ছে না। হ্যাঁ, কিন্তু তুমি যেই জনেরে কাজ করছো, আমি নিশ্চিন্তে বলতে পারি বাংলার এতজনের মধ্যে তোমার মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ থ্যাংক সো ইউ। মাচ। আবার দেখা হবে।